মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা 2024 এর জন্য তোমাদের যে লেকচার গাইডে যে 8 নম্বর যে কোয়েশ্চেনটা সিরিয়াল অনুযায়ী যে 8 নম্বর কোয়েশ্চেনে যে প্রশ্নটা আসবে যে অ্যাক্টিভ ভয়েস থেকে যে প্যাসিভ ফর্ম, সেই যে বিষয়টা নিয়ে আজকে আমরা কাজ করব। তো মেসেজটা হচ্ছে আরেকটা 103 পৃষ্ঠা যে তোমাদের লেকচার গাইডে 103 পৃষ্ঠা যদি তোমরা দেখো তাহলে তোমরা এই প্রশ্নটা খুঁজে পাবে। আর আজকে পর্বটা হচ্ছে 6। আর একটা মেসেজ হচ্ছে সকল বিষয়ে লেকচার গাইডের যে 100% ফ্রিতে সরাসরি ডাউনলোড করতে পারবে, যে আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেয়া থাকবে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। প্রথমবারের মতো তোমরা যারা আমার এই চ্যানেলে এসেছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে নিবা এবং তোমার যে বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে, কমেন্টস করবে। তো আমরা শুরু করব। তো আমরা আগে প্রথমে একটা পড়ে নিই যে রিড দ্য টেক্সট এন্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস টু প্যাসিভ ফর্ম। তো যেখানে বলছে শুরু থেকে যে ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম অ্যান ওভার লাস্টিং দ্য ফেনোমিনন ইন দ্য বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। তো র্যাপিড গ্রোথ অফ পপুলেশন অ্যান্ড the increasing number of vehicles mainly cause traffic jam. Besides, the narrowness of the roads, overtaking tendency, careless driving, violation of traffic rules, etc. are the causes of traffic jam. Traffic jam causes a great suffering to the people. It kills our valuable time. We should take measure to get rid of this problem. Driver, the pedestrian, and all should follow যে ট্রাফিক রুলস। যে বাংলা অনুবাদটা দেখে নেব। যানজট বাংলাদেশে যে আমাদের দেশে বড় শহরগুলোর যে একটি স্থায়ী সমস্যা পরিণত হয়েছে। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি মূলত যানজটের যে কারণ। এছাড়াও রাস্তার যে সংকীর্ণতা, ওভারটেক করার প্রবণতা, অসাবধানী গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম লঙ্ঘন ইত্যাদি যানজটের কারণ। যানজট মানুষের জন্য বিরাট ভোগান্তির সৃষ্টি করে। এটি আমাদের মূল্যবান সময় নষ্ট করে। এই সমস্যা সমাধান করার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত। চালক, পথচারী এবং সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত। তো এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের যে বাংলা অনুবাদ সহ যে 8 নম্বর যে কোয়েশ্চেনটা, যে অ্যাক্টিভ থেকে যে প্যাসিভ ফর্মের যে একটা স্যাম্পল একটা কোয়েশ্চেন, যে এটা তোমাদের যে লেকচার গাইডে 103 পৃষ্ঠা 8 নম্বরে দেওয়া আছে। তো এখন আমরা দেখব এটার যে সমাধানটা। আমরা জানি যে সমাধানটাও যে গাইডে আছে। এইটা হচ্ছে যে সমাধান। আমরা যদি সমাধানটাও যে একটু দেখি, এটা ছিল হচ্ছে একদম মানে সমাধানটা নিয়ে কথা বলা খুব একটা দরকার নাই, কারণ এটা গাইডে কিন্তু দেয়া আছে, তোমরা কিন্তু উল্টাইলে কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, তো তারপর আমরা একটু সমাধানের যে বাংলা অনুবাদটা সেটা একটু দেখি। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে বাংলা থেকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন কোন কোন জায়গায় এটা চেঞ্জ হয়। এটা একটা টিপস আমি শেয়ার করছি। প্রথমে একটাই আমি বলবো, এই যে এ নম্বরটা, র্যাপিড গ্রোথ অফ পপুলেশন অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস মেইনলি কজ ট্রাফিক জ্যাম। তো এটাকে যখন আমরা প্যাসিভ করছি তখন কি হচ্ছে, এই যে এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, যে ট্রাফিক জ্যাম হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে ট্রাফিক জ্যাম ইজ মেইনলি কজড বাই র্যাপিড গ্রোথ অফ পপুলেশন অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। এখানে বাংলা অনুবাদটা আগে কি ছিল, যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি মূলত যানজটের কারণ। হ্যাঁ, তাহলে প্যাসিভ ফর্ম হওয়ার পরে তখন কি হয়ে গেল, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে মূলত যানজট সৃষ্টি হয়। তো এই বিষয়গুলো একটু আমরা বেশি মনে রাখা দরকার নাই। এখানে যে বাংলা অনুবাদটা নিয়ে খুব একটা কাজ করার সুযোগ নেই। এখানে আমরা সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে আমরা এই উত্তরগুলো কিভাবে হয়েছে সেটা এখন আমরা দেখব। এই যে উত্তরগুলো ব্যাখ্যা। হ্যাঁ, তো উত্তরগুলো, প্রাথমিক বাক্যগুলো প্যাসিভ ভয়েসের রূপান্তর, নিচে প্রতিটি উত্তরে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। আমরা যেটা জানি, প্রশ্নে যেটা ছিল এইটা হচ্ছে, এই যে অ্যাক্টিভ ভয়েসের মূল বাক্যটা কি ছিল, র্যাপিড গ্রোথ অফ পপুলেশন অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকল মেইনলি কজ যে ট্রাফিক জ্যাম। তো এখানে আমরা কি বলছি, আর যে উত্তরটা কি ছিল, যে ট্রাফিক জ্যাম ইজ মেইনলি কজ বাই র্যাপিড গ্রোথ অফ পপুলেশন অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। এখানে আমরা বলছি যে প্যাসিভ ভয়েসের ট্রাফিক জ্যামটা মানে এখানে সাবজেক্ট। হ্যাঁ, এই যে ট্রাফিক জ্যাম সাবজেক্ট হয়ে যায় বাক্যের মূল ফোকাস এবং কাজটি ঘটানো যে কারণগুলো, মানে কি কারণ, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি, এটা হচ্ছে কারণ। এই জন্য বাক্যের শেষে উল্লেখ করা হয়েছে, ক্রিয়া পরিবর্তন করে ইজ কজ বাই করা হয়েছে বাক্যটি সঠিক রাখতে। তো এই যে উত্তরের যে ব্যাখ্যাটা, আমরা যদি বলি, অ্যাক্টিভ ভয়েসে যে র্যাপিড গ্রোথ অফ পপুলেশন অ্যান্ড ইনক্রিজিং নাম্বার, এটা প্যাসিভ যখন হয়ে গেছে তখন কিন্তু এটা
মানে সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। তারপর যদি দেখি আমরা বি নম্বরে আমরা উত্তরে লিখেছি হচ্ছে কোনটা, গ্রেট সাফারিং টু দ্য পিপল ইজ কজেস বাই ট্রাফিক জ্যাম। তো প্রশ্নের মধ্যে একটি ভয়েসটা কি ছিল, ট্রাফিক জ্যাম কজেস এ গ্রেট সাফারিং টু দ্য পিপল। হ্যাঁ, তো এখানে বেসিক ভয়েসের মূল বাক্যের যে বস্তুটা এ গ্রেট সাফারিং। হ্যাঁ, এই যে এ গ্রেট সাফারিংটা যে বিষয় হিসেবে এখানে হবে হচ্ছে সাবজেক্ট হিসেবে। হ্যাঁ, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এ গ্রেট সাফারিং এটা হচ্ছে যে সাবজেক্ট হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি, এই জন্য আমরা উত্তরে এই যে প্রথমে চলে আসছে এখানে এ গ্রেট সাফারিং। তো ক্রিয়াপদ পরিবর্তন করে ইজ কজেস যে করা হয়েছে ও মূল বিষয়টি মানে হচ্ছে ট্রাফিক জ্যাম বাই ব্যবহার করে যোগ করা হয়েছে। তারপর যদি দেখি আমরা সি নম্বর উত্তরটা কি লিখেছিলাম, তোমরা গাইডের সাথে একটু মিলিয়ে দেখবে যে আওয়ার ভ্যালুয়েবল টাইম ইজ কিল বাই ইট। তাহলে প্রশ্নের মধ্যে কি ছিল, প্রশ্নের মধ্যে সেন্টেন্সটা কি ছিল, ইট কিলস আওয়ার ভ্যালুয়েবল টাইম। তাহলে আওয়ার ভ্যালুয়েবল টাইমটা ছিল হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে অবজেক্ট, তখন আমরা প্যাসিভ ভয়েস যখন করেছিলাম তখন এটা হয়ে গেল সাবজেক্ট। আওয়ার ভ্যালুয়েবল টাইম ইজ কিল্ড, এখানে ভার্বটা হচ্ছে কিল, তাহলে প্রেজেন্ট ফার্স্ট পাস্ট পার্টিসিপল যখন হয়ে যাবে তখন ইডি যোগ হবে বাই ইট, তাহলে এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। তো এই জন্য আমরা বলছি এখানে মূল যে বিষয়টা যে সাবজেক্টটা সেটা কি ছিল, আওয়ার ভ্যালুয়েবল টাইমটা ছিল, তারপর ক্রিয়া পরিবর্তে হয়ে ইজ কিল বাই হয়েছে যাতে কাজের যে প্রভাবের উপর জোর দেওয়া যায় এটি কে করেছে। হ্যাঁ, তারপর ডি নম্বরের উত্তরে আমরা কি লিখেছিলাম, মেজার শুড বি টেকেন টু গেট রিড অফ দিস প্রবলেম বাই আস। তো এখানে প্রশ্নের মধ্যে কি ছিল, উই শুড টেক মেজার্স টু গেট রিড অফ দিস প্রবলেম। হ্যাঁ, তাহলে মেজার যে এখানে বিষয়টাতে দেখি আমরা যে প্যাসিভ ভয়েসের কাজ থেকে মেজার শুড বি টেকেন, তো এটাকে ফোকাস করা হয়েছে এবং ক্রিয়া পরিবর্তিত হয়েছে যাতে কর্মটি গুরুত্বপূর্ণ হয়। হ্যাঁ, তারপর বাই আস যোগ করে আমরা বোঝাতে যে কার দ্বারা এটি করা হয়েছে, তো আমাদের দ্বারা। হুম, তারপর আমরা দেখি ই নম্বর উত্তরে আমরা কি লিখেছি, ট্রাফিক রুলস শুড বি ফলোড বাই ড্রাইভার এজ এ পেডেস্ট্রেইনস অ্যান্ড অল। তো অ্যাক্টিভ ভয়েসে কি ছিল, ড্রাইভার পেডেস্ট্রেইন অ্যান্ড অল শুড ফলো ট্রাফিক রুলস। তো এখানে সাবজেক্টটা কি ছিল, ট্রাফিক রুলস। হ্যাঁ, এই যে ট্রাফিক রুলসটা অ্যাক্টিভ ভয়েসে মানে প্রশ্নের মধ্যে ছিল, তখন আমরা বেসিক করার সময় এইটা মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যে ট্রাফিক রুলস দিয়ে শুরু হয় এবং ক্রিয়াটা পরিবর্তিত হয়ে কি হয়েছে, ড্রাইভার এজ এ পেডেস্ট্রেইন অ্যান্ড অলকে বাক্যের শেষে বাই দিয়ে আমরা যে উল্লেখ করা হয়েছে। হুম, এই যে ড্রাইভার পেডেস্ট্রেইন অ্যান্ড অল এটা ছিল হচ্ছে আমাদের সাবজেক্ট ছিল, এইখানে অবজেক্ট হয়ে গেছে। হুম, তারপর বেসিক ভয়েসের নিয়মের মূল ব্যাখ্যাটা আমরা এটা নিয়ে কথা বলি, অ্যাক্টিভ ভয়েসের যে বিষয়টি প্যাসিভ ভয়েস বিষয় হয়ে যায়। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট। তারপর ক্রিয়া গঠন সাধারণত বি প্লাস যে ফার্স্ট পার্টিসিপল দিয়ে পরিবর্তিত হয়। যেমন ডু থাকলে ডু ডিড ডান হয়ে যাবে, ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে ভার্বটা। হ্যাঁ, তারপর আরেকটা নিয়ম হচ্ছে মূল বিষয় যে মেইন যে সাবজেক্টটা যদি উল্লেখযোগ্য হয় তবে সেটি বাই দিয়ে যোগ করা হয়। তো এটা আমরা জানি, প্যাসিভ ভয়েস ব্যবহার করার উদ্দেশ্য হলো কাজ বা প্রভাবের উপর জোর দেওয়া, কাজটি কে করছে তার উপর নয়। তো এখন আমরা হোম প্রিপারেশন নিয়ে একটু কথা বলবো। আমাদের এই ধরনের প্রশ্ন যখন বাসায় পড়াশোনা করব তখন আমরা কোন কোন বিষয়গুলোকে একটু লক্ষ্য রাখতে পারি। আন্ডারস্ট্যান্ড দ্য রুলস অফ প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার যে রুলটা সেটা আমরা যদি দেখি, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমাদের প্রথমে কাজটা কি, প্রথমে হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। কি আইডেন্টিফাই করতে হবে, তিনটা জিনিস আমাদের আইডেন্টিফাই করতে হবে একটা সেন্টেন্স থেকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তো আমরা এটা খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি। যেমন এক্সাম্পল আমরা যদি দেখি এখানে, টিচার টিচেস ইংলিশ। টিচার হচ্ছে সাবজেক্ট, টিচেস হচ্ছে ভার্ব, ইংলিশটা হচ্ছে অবজেক্ট। তো এটা যখন প্যাসিভ হয়ে যাবে তখন উল্টে যাবে, তখন অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট। হ্যাঁ, তারপর এই যে ভার্বটা কি হয়ে যাবে, ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, তখন আবার প্যাসিভ ফর্মে এই টিচারটা শেষে চলে যাবে গিয়ে বাই টিচার। এই যে ইংলিশ ইজ টট, টিচার যে ফার্স্ট পার্টিসিপল টট বাই দ্য টিচার। হ্যাঁ, এই যে ইংলিশটা কি ছিল, এই যে আমার এখানে অবজেক্ট ছিল, প্যাসিভ যখন করা হয়েছে তখন সাবজেক্ট হয়ে গেছে, ইংলিশ ইজ টট। হ্যাঁ,
যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্স, এই জন্য ইজটা আমরা ব্যবহার করেছি। এই যে এখানে স্ট্রাকচারটা আমরা একটু মনে রাখবো ভালোভাবে। এই লাইনটা তোমরা দরকার হইলে খাতায় লিখে রাখবে সুন্দর করে, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের করার যে নিয়মটা অথবা স্ট্রাকচারটা। প্রথমে অবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, বি ফর্ম, এইটা কোন টেন্সে সেই অনুযায়ী বসবে, হ্যাঁ। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, এখানে টিচটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, তাহলে টিচ, যে টট টট হয়ে বাই, এইটা একটা বাই একটা আসবে, নতুন একটা বাই হয়ে সাবজেক্টটা বসবে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের এই রুলসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তারপর হচ্ছে এখানে তোমাদের সুবিধার্থে কিছু আমি এখানে দিয়ে রেখেছি। এই যে মেমোরাইজ দ্য ফর্মস অফ বি, বেসিক বয় ইউজেস দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব টু বি ইউজ বেসড অন টেন্স, প্র্যাকটিস দিস। এইখানে বলা হচ্ছে টেন্সটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল যদি হয়, অ্যাক্টিভে হচ্ছে শি রাইটস এ লেটার, হ্যাঁ। এখানে প্যাসিভ কি হয়ে যাবে, এখানে এই যে আমি যদি বলি, আমরা একটু আগে যেটা বলছিলাম যে এইটা দিয়ে একটু চিন্তা করি আমরা, শি রাইটস এ লেটার। তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে শি, রাইটস হচ্ছে ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। তখন প্যাসিভ যখন করব, এ লেটারটা হয়ে যাবে সাবজেক্ট। এই যে এ লেটার, যেহেতু একটা প্রেজেন্ট সিম্পল, সেহেতু আমরা বি ভার্বটা বসাবো ইজ। এখানে ভার্বটা কি ছিল, রাইট ছিল, তাহলে পাস্ট পার্টিসিপল হলে কি হবে, রাইট, রোড, রিটেন, হ্যাঁ। এই যে রিটেন হয়ে গেল, আর রিটেন এই যে পাস্ট পার্টিসিপল হওয়ার পর বাই একটা কিন্তু অবশ্যই বসবে। শি ছিল এখানে, প্যাসিভের সময় হার হয়ে যাবে। হি থাকলে এখানে হিম, ডে থাকলে এখানে ড্যাম, শি থাকলে যে হার, তারপর শেষের লাইনে ডে থাকলে ড্যাম। এই বিষয়গুলো একটু আমরা মনে রাখতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে 3 নম্বর, প্র্যাকটিস উইথ কমন সেন্টেন্স টাইপ। এটা কি, কমন সেন্টেন্স ধরনের যেগুলো, সেগুলো প্র্যাকটিস করতে হবে। যে রাইট এক্সাম্পল ফর ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স, বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলো আমাদের বই থেকে দেখে দেখে হইলেও আমাদের লিখতে হবে। ইউজ সিম্পল এভরিডে অ্যাকশন টু প্র্যাকটিস ট্রান্সফর্মিং ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। তো আমরা আমাদের মতো করে বই থেকে এগুলো সেন্টেন্সগুলো নিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি। যেমন যেমন ডিক্লারেটিভ, রহিম ইটস রাইস, হ্যাঁ। তো এই ধরনের যে এই যে সেন্টেন্সটা, তাহলে রাইস যেহেতু একটু প্রেজেন্ট সিম্পল, ইজ ইটেন বাই রহিম। তারপর হচ্ছে ইন্টারগেটিভ, প্রশ্নবোধকের ক্ষেত্রে কি হবে, ডিড শি কমপ্লিট দ্য টাস্ক, তখন হয়ে যাবে হচ্ছে ওয়াজ দিয়ে শুরু হবে, হ্যাঁ। ওয়াজ দ্য টাস্ক কমপ্লিটেড বাই হার। তারপর হচ্ছে ইম্পারেটিভ যদি হয়, ক্লোজ দ্য ডোর। তারপর এই ইম্পারেটিভ ক্ষেত্রে সবসময় লেট দিয়ে স্টার্ট হবে, লেট দ্য ডোর বি ক্লোজড। 4 নম্বরে আমরা বলছি হচ্ছে সলভ এক্সারসাইজ ফ্রম ইউর বুক। এই যে একটু আগে যেটা বলছিলাম, তো তোমাদের যে এক্সিস্টিং যে ক্লাস 7 এর ইংরেজি বই আছে, অথবা লেকচার গাইড, অথবা ইংলিশ গ্রামার, অথবা কম্পোজিশন বুক, এই ধরনের বই থেকে কিন্তু এগুলো এক্সারসাইজ করতে হবে। প্র্যাকটিস দ্য এক্সারসাইজ সেকশন অন ভয়েস চেঞ্জগুলা। ইফ এক্সাম্পল আর স্কেয়ার্স, ক্রিয়েট ইউর ওন সেন্টেন্স। তারপর আমরা বলছি প্র্যাকটিস পাস্ট এক্সাম কোয়েশন। আমাদের আগের যে কোয়েশনগুলো ছিল, অথবা মডেল টেস্টে, অথবা তোমাদের ক্লাসে টিচারের কোচিংয়ে বিভিন্ন ক্লাসে যে কোয়েশনগুলো আছে, সেইগুলো আমরা বারবার কি করব, প্র্যাকটিস করব। তারপর 6 নম্বর আমরা বলছি হচ্ছে ইউজ ফ্ল্যাশ কার্ড ফর কুইক রিভিশন। ফ্ল্যাশ কার্ড মানে একদম দ্রুত রিভিশনের জন্য আমরা কিন্তু ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে পারি। রাইট অ্যাক্টিভ সেন্টেন্স অন ওয়ান সাইড অফ এ ফ্ল্যাশ কার্ড অ্যান্ড ডিয়ার প্যাসিভ ফর্ম অন দ্য আদার। প্র্যাকটিস ফ্লিপিং থ্রু ড্যাম টু মেমোরাইজ দ্য স্ট্রাকচার। আমরা একটা যে স্টিকি নোট অথবা ছোট একটা কাগজে আমরা স্ট্রাকচার একটা লিখতে পারি। তুমি যেখানে টেবিলে বসে পড়াশোনা করো, যে দেয়ালের মধ্যে অথবা একটা জায়গায় আমরা লিখতে পারি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ রুলের মধ্যে স্টিকি নোট দিয়ে আমরা ছোট কাগজে লিখে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে আমাদের বি ভার্ব, তারপর হচ্ছে আমাদের যে পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে বাই, হ্যাঁ, তারপর হচ্ছে অবজেক্টটা। এইভাবে করে আমরা ফ্ল্যাশ কার্ডগুলা ইউজ করতে পারি। তারপর রাইট ডেইলি, আমাদের এটা প্র্যাকটিস করতে হবে। মিনিমাম 5 অ্যাক্টিভ সেন্টেন্স ফ্রম ইউর ডেইলি লাইফ, যে আমার বাস্তব জীবনে যে 5টা সেন্টেন্স কিন্তু আমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারি। তারপর রিড অ্যান্ড অবজার্ভ, রাইট while reading English textbook, pay attention to passive sentence, they will help you understand their। আমরা এগুলো ছাড়াও কিন্তু অন্যান্য প্রশ্নগুলো নিয়ে যখন পড়াশোনা করবো আমাদের ইংলিশের বই থেকে, আমরা খেয়াল রাখতে হবে এই জাতীয় যে প্যাসিভ যে সেন্টেন্সগুলো আছে কিনা, এখানে অ্যাক্টিভ সেন্টেন্সগুলো আছে কিনা, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সগুলো আছে কিনা, এগুলো আমরা খেয়াল রাখতে পারি। তারপর হচ্ছে টেস্ট ইউরসেলফ রেগুলারলি, আমরা নিজে নিজেই আমরা কিন্তু টেস্টটা দিতে পারি, হ্যাঁ।
তো এই বিষয়টা বলা হচ্ছে। তারপর হচ্ছে স্টে কনফিডেন্ট অ্যান্ড অর্গানাইজ, প্রিপেয়ার এটা টাইম টেবল ফর গ্রামার প্র্যাকটিস ফোকাসিং 30 মিনিটস ডেইলি অন ভয়েস ট্রান্সফরমেশন। আমাদের যে ডেইলি যে আমরা যে পড়াশোনা করি এটার জন্য আমাদের মিনিমাম 30 মিনিট সময় রাখতে হবে অ্যাক্টিভ থেকে পেসিভ, পেসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস এই কাজগুলো করার জন্য। হুম। তারপর হচ্ছে রিভাইজ দ্য রুলস অ্যান্ড এক্সাম্পল এ উইক বিফোর দ্য এক্সাম। এটা একটা রিভাইজ যে আমাদের বার্ষিক পরীক্ষার আগে। তারপর আমরা বলছি বাই প্র্যাকটিসিং দিস স্টেপ কনসিস্টেন্টলি ইউ উইল ডেভেলপ এ স্ট্রং গ্রিপ অন অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস ট্রান্সফরমেশন অ্যান্ড ফিল কনফিডেন্ট ফর ইউর অ্যানুয়াল এক্সাম। তো আশা করি এই প্র্যাকটিসগুলো যদি আমরা করি অবশ্যই আমরা এই ধরনের পরীক্ষার প্রশ্নগুলো এই সুন্দরভাবে আমরা লিখতে পারবো। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো কিভাবে সঠিক সময়ের মধ্যে লিখবো। তো এই দুইটা পার্ট আমার সবসময় থাকে। একটা হচ্ছে হোম প্রিপারেশন আর একটা হচ্ছে পরীক্ষা হলে এই প্রশ্নটা কিভাবে লিখবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিয়মিত আমার এই লেসনগুলো যারা দেখছো তারা যে প্যাটার্নটা ধরে ফেলেছো আমার ভিডিও স্টাইলটা, অনেকেই আমাকে কমেন্টস করেন যে আপনার ভিডিওগুলো দেখলে কেমন জানি লাগে। হ্যাঁ, তো অনেক যে মানে লার্নিং গুলো আছে যে আমি সবসময় চেষ্টা করি আমার অডিয়েন্স মানে স্টুডেন্টরা এই মুহূর্তে কি দিলে তাদের জন্য লাভটা হবে সেই বিষয়ে কিন্তু আমি একটা অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি। হুম। তো আমরা এখানে বলছি পরীক্ষার হলে এইটার প্রশ্নের মার্কটা কত? এইটা প্রশ্ন হচ্ছে মার্কটা হচ্ছে 5। তো 5 মার্কের জন্য আমরা সর্বোচ্চ 5টা মিনিট আমরা নিতে পারি সর্বোচ্চ। হ্যাঁ, তো আমরা যদি দেখি এখানে যে রিড দ্য কোয়েশ্চেন যে কেয়ারফুলি, তাহলে প্রথমে কাজটা কি করতে হবে? আমরা খুব সাবধানে কিন্তু কোয়েশ্চেনটা আমাদের পড়তে হবে। হ্যাঁ, ফোকাস অন দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। তো এই যে আমি একটু আগে বলছিলাম যখনই তুমি সেন্টেন্সটা পড়বে তিনটা জিনিস এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। একটা সাবজেক্ট কি, সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসে রূপে যদি থাকে, অ্যাক্টিভ ভয়েস আকারে যদি থাকে, তাহলে প্রথমেই যেটা দেখতে পাবা যে ওয়ার্ডটা সেটাই হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট থাকে। হ্যাঁ, তারপর যদি বলে আইডেন্টিফাই দ্য টেন্স দ্যাট টু এনশিওর, তাহলে ওই সেন্টেন্সটা কোন ওই ওই বাক্যটা কোন টেন্সে সেটা কিন্তু আমাদের কিন্তু এটাও কিন্তু আইডেন্টিফাই করার দরকার। কারণ আমাদের কিন্তু ভার্বটা কি হতে হবে, ভার্বটা পরে পেসিভ করার সময় আমাদের পাস্ট পার্টিসিপল লিখতে হবে, তার আগে কিন্তু আমাদের বি ভার্বটা বসাইতে হবে। এই জন্য টু এনশিওর দ্য কারেক্ট ভার্ব ফর্ম ইজ ইউজ ইন দ্য পেসিভ ভয়েস। হ্যাঁ, তাহলে দুইটা কাজ। একটা হচ্ছে আমরা যখন পরীক্ষার হলে প্রত্যেকটা সেন্টেন্স যখন পড়বো প্রতিটা সেন্টেন্সে তিনটা জিনিস আইডেন্টিফাই করব। একটা হচ্ছে কি সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। এরপরে কাজটা কি ওই সেন্টেন্সটা কোন টেন্সে সেটা আমরা কিন্তু আইডেন্টিফাই করব। আমরা জানি এম ইজ আর থাকলে আমরা এটা প্রেজেন্ট, ওয়াজ ওয়ার থাকলে এটা হচ্ছে পাস্ট টেন্স, এবং শেল উইল থাকলে এটা হচ্ছে ফিউচার টেন্স। হ্যাঁ, তারপর 2 নম্বর কি বলছে আমরা ইউজ এ স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ। সেটা কি রাইট দ্য অ্যাক্টিভ সেন্টেন্স, ইফ দ্য ইনস্ট্রাকশন অ্যালাউস রাইট দ্য অ্যাক্টিভ সেন্টেন্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রান্সফরমেশন। এটা হচ্ছে আমরা বলছি হচ্ছে অপশনাল। হ্যাঁ, এটা অপশনাল কেন আমরা বলছি, আমরা সরাসরি কিন্তু অ্যাক্টিভটা না লিখে কিন্তু আমরা এবিসিডি দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, যে প্যাসিভটা মানে উত্তরটা লিখতে পারি যদি সময় যদি অ্যালাউ করে, অথবা যদি ইনস্ট্রাকশন যদি ওইভাবে দেওয়া থাকে যে অ্যাক্টিভটা লিখো তারপর প্যাসিভটা লিখো, তাহলে কিন্তু আমরা অ্যাক্টিভটা লিখতে পারি। হ্যাঁ, এই জন্য আমরা এখানে বলছি অপশনাল। না হলে কিন্তু আমরা সরাসরি এবিসিডি দিয়ে সরাসরি প্যাসিভটা আমরা কিন্তু লিখতে পারি সময় বাঁচানোর জন্য। তারপর বলছে হচ্ছে ট্রান্সফর্ম টু প্যাসিভ ভয়েস, অ্যাপ্লাই দ্য রুলস টু কনভার্ট ইট টু প্যাসিভ। হ্যাঁ, তবে এই কাজটাই করবো আমরা যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যে ভয়েসে যে ট্রান্সফর্মটা। তারপর রাইট দ্য ফাইনাল আনসার ক্লিয়ারলি, সুন্দরভাবে আমরা লিখবো যে আনসারটা। অনলি রাইট দ্য ফাইনাল প্যাসিভ সেন্টেন্স নিটলি। হ্যাঁ, এই যে একটু আগে যেটা বলছিলাম ওইভাবে যদি কিছু বলা না থাকে তাহলে আমরা কিন্তু অ্যাক্টিভটা প্রতিটা প্রশ্নে অ্যাক্টিভ ভয়েসটা কিন্তু আবার প্রশ্ন থেকে দেখে দেখে লেখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কারণ এখানে অনেক সময় চলে যাবে। আমরা সরাসরি যে প্যাসিভটা ভয়েসটা যে ট্রান্সফর্ম করার জন্য আমরা সরাসরি এবিসিডি দিয়ে এইভাবে নম্বর দিয়ে লিখতে পারি। 3 নম্বর কি বলছি ইউজ শর্ট ফর্ম ফর রাফ ওয়ার্ক। এটা কি টু সেভ টাইম মানে সময় বাঁচাতে ইউ ক্যান ইউজ অ্যাব্রিভিয়েশন অর সিম্বলস ইন রাফ ওয়ার্ক। সেটা কিরকম, যে তুমি তোমার মতো করে যখন তুমি চিন্তা করবো অথবা রাফ করবো অথবা পাশে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ, তাহলে তুমি তোমার একটা খাতায় যে সাবজেক্টটাকে এস বা এস এইভাবে চিহ্নিত করতে পারো, তারপর ভি ভার্বটাকে ভি, অবজেক্টটাকে শুধু ও, এইভাবে তোমরা এটা একটা টিপস। এই যে এক্সাম্পল অ্যাক্টিভ শি রাইটস এ লেটার, তাহলে এই শিটা হচ্ছে যে সাবজেক্ট, রাইটস হচ্ছে ভি মানে ভার্ব,
তারপর লেটার মানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে ও। তারপর পেসিভ কি হবে, তাহলে এ লেটার ইজ, যেহেতু প্রেজেন্ট টেন্স, রাইট কি হয়ে যাবে, রিটেন হয়ে যাবে বাই, এই যে সি এর পরিবর্তে হার হয়ে যাবে। হ্যাঁ, এই যে আহ, এই টিপসগুলা তোমাকে যে পরীক্ষার হলে যখন এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটা যখন ডান পাশে অথবা কোনো একটা সাইডে রাব করবা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পুরোপুরি এইভাবে না লিখলেও চলবে সময় বাঁচানোর জন্য। তারপর আমরা যে এখানে কি বলছি, 4 নম্বরে আমরা কি বলছি, রাইট আনসার ইন এই যে নাম্বার ফরম্যাট অনুযায়ী আমাদের লিখতে হবে যে প্রেজেন্ট ইউর আনসার ইন এ ক্লিয়ার নাম্বার লিস্ট দ্যাট ম্যাচ কোয়েশ্চেন পেপার, ফর এক্সাম্পল চেঞ্জ দ্য ভয়েস অ্যাক্টিভ। হ্যাঁ, 1 নম্বর দিয়ে যদি অ্যাক্টিভটা যদি লিখতে বলা হয় এই আকারে আমরা লিখতে পারবো। তারপর 5 নম্বর হচ্ছে স্কিপ রাফ ওয়ার্ক ইফ কনফিডেন্ট। একটু আগের স্লাইডে আমরা রাফ ওয়ার্কের জন্য যে সাবজেক্টের জন্য এস, ভার্বের জন্য ভি, অবজেক্টের জন্য ও বলছিলাম, এটা যদি তোমার যদি কনফিডেন্স যদি থাকে তাহলে এই ধরনের রাপ করার কোনো দরকার নাই, তাহলে এই ধরনের রাপটাকে তোমার স্কিপ করে তুমি সরাসরি প্যাসিভটা কিন্তু লেখা শুরু করে দিতে পারো। তারপর হচ্ছে আরেকটা বলছে যে স্টে অ্যাওয়ার অর টাইম, সময় সম্পর্কে তোমাকে সচেতন থাকতে হবে। অ্যালোকেটেড 1 মিনিট পার সেন্টেন্স অন অ্যাভারেজ, একটু আগে যেটা বলছিলাম, পাঁচটার জন্য আমরা সর্বোচ্চ 5 মিনিট করে হলে একটা সেন্টেন্সের জন্য 1 মিনিট আমরা সময় নিতে পারি। ইফ ইউ গেট স্টাক মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড রিভিজিট ইট লেটার। যদি কোনো জায়গায় যদি আটকে যাও তাহলে এটা নিয়ে পরে থাকা কোনো মানে নাই, পরবর্তী প্রশ্নের জন্য তুমি প্রস্তুত হয়ে চলে যাও, পরে যদি সময় যদি থাকে তাহলে তুমি এটা দেখতে পারো। হ্যাঁ, এইটা বলছি আমরা। 7 নম্বরে কি বলছি আমরা, রাইট যে লেগিবলি, এটা লেজিবলি অর্থ কি, সেটা হচ্ছে এক্সামিনার শুড আন্ডারস্ট্যান্ড ইউ আনসার ইজিলি। হ্যাঁ, ইউজ প্রপার পাংচুয়েশন, বিগিন উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড উইথ এ ফুল স্টপ। তাই এটা হচ্ছে পাংচুয়েশন, এটা হচ্ছে খুব কমন একটা মিস্টেক আমরা করি, ভুল করি, সেটা হচ্ছে প্রথমেই আমরা প্রপার পাংচুয়েশনগুলো দিয়ে লিখবো। যেমন হচ্ছে সেন্টেন্স শুরুতেই অবশ্যই আমাদের বড় হাতের হতে হবে, কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা করব, অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা হচ্ছে প্যাসিভ করার সময় সাবজেক্ট হবে, তো সেখানে অবশ্যই আমরা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু শুরু করবো। হ্যাঁ, আর ওই সেন্টেন্সটা শেষ হলে প্যাসিভটা, তখন আমরা অবশ্যই কি দেবো, ফুল স্টপ দেবো। 8 নম্বর কি বলছি, ডবল চেক ইউর আনসার, 2বার আমরা চেক করব বিফোর সাবমিশন, পরীক্ষা খাতাটা জমা দেওয়ার আগে। এনশিওর দ্য টেন্স এন্ড ভার্ব ফর্ম আর কারেক্ট, ভার্বের ফর্মগুলো ঠিক আছে কিনা, তারপর হচ্ছে টেন্স গুলো ঠিক আছে কিনা, তারপর চেক ফর ওমিটেড ওয়ার্ডস অর এরর্স ইন স্ট্রাকচার। হ্যাঁ, তারপর হচ্ছে স্যাম্পল আনসার লেআউট, তো এই জিনিসগুলো আমরা, ইফ ইউ আর গিভেন দ্য সেন্টেন্স অ্যাক্টিভ হচ্ছে হি রোট এ লেটার, তা আনসার শিটে কি আমরা এইভাবে লিখেছি কিনা। হ্যাঁ, তারপর যদি বলি কিপ ইউর আনসার ক্লিয়ার কনসাইজ অ্যান্ড গ্রামাটিক্যালি কারেক্ট টু সেভ টাইম অ্যান্ড আর্ন ফুল মার্ক। অবশ্যই তোমরা কিন্তু এটা পরীক্ষার হলে সুন্দরভাবে লিখতে পারবে, এত কঠিন ইয়াটা কিন্তু আসার কথা না। হ্যাঁ, তো অবশ্যই এই বিষয়টা মনে রাখবো। তো আমরা গুড লাক বলছি সবাইকে, অবশ্যই ভালো হবে। হ্যাঁ, তো আশা করি তোমরা যে মানে অনেকেরই কিন্তু বাংলাদেশে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে, এই সপ্তাহ যে আগামী সপ্তাহ শুরুর দিকে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তোমরা ভালোভাবে প্রিপারেশনটা নিবে। হুম, তো আরো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। হ্যাঁ, তো আজকে এখানে শেষ করব, সবাই অবশ্যই ভালো থাকবে, অসংখ্য ধন্যবাদ।